নমস্কার, আপনারা দেখছেন উত্তর দর্পণ। আমি অনুষা। হেডলাইন্স এক নজরে। চলতি আর্থিক বছরে ঘাটতি বাজেটের পেশ পুর নিগমের, কর মুকুব করেও যায় বাড়ানোর লক্ষ্য জানালেন তিনি। ন্যূনতম মজুরি নিয়ে বৈঠক নিষ্ফলা, ফের বৈঠকের আশ্বাস মন্ত্রীর। সরকারি অফিসের বোর্ড লাগিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার ৩। করের বোঝা না চাপিয়ে ঘাটতি বাজেট পেশ করল মেয়র গৌতম দেব। মঙ্গলবার শিলিগুড়ি পৌর নিগমের কক্ষে 10,53,00,000 টাকার ঘাটতি বাজেট পেশ করলেন। এবছর মেয়র 618 কোটি টাকার বাজেট পেশ করেছেন। তবে তৃণমূল বোর্ডের পেশ করা এই বাজেটকে সমর্থন করেনি বাম সহ বিজেপি কাউন্সিলররা। করের বোঝা না চাপিয়ে ঘাটতি বাজেট পেশ করল মেয়র গৌতম দেব। মঙ্গলবার শিলিগুড়ি পৌর নিগম কক্ষে 10,53,00,000 টাকার ঘাটতি বাজেট পেশ করলেন। এবছর মেয়র 618 কোটি টাকার বাজেট পেশ করেছেন। তবে তৃণমূল বোর্ডের পেশ করা এই বাজেটকে সমর্থন করেনি বাম সহ বিজেপি কাউন্সিলররা। স্বাস্থ্য থেকে ক্রীড়া, পরিবেশ, জঞ্জাল অপসারণ সব বিভাগেই জোর দিয়েছেন মেয়র গৌতম দেব। তবে রাজস্ব খাতে রেকর্ড আয় করেছে পৌর নিগম। মেয়র বলেন, আমরা 39 কোটি টাকা থেকে 62 কোটি টাকা করেছি। এছাড়াও পূর্ত বিভাগে আমাদের কাজ বেড়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগে। পলিক্লিনিক করা হবে, মাতৃসদনে একটি ইউএসজি মেশিন বসানো হবে। বরাদ্দ বেড়েছে ক্রীড়া ক্ষেত্রেও। আমরা কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন সহ ইন্ডোর স্টেডিয়াম সংস্কার করব। একটা ফুটবল ও টেবিল টেনিস একাডেমিও বানানো হবে। চেষ্টা করব পূরণ করার বাজেট, যেটা আমরা 218 কোটি 618 কোটি 84 লক্ষ টাকা যে বাজেট বরাদ্দ পেশ করলাম, এটা অল টাইম রেকর্ড কর্পোরেশনের ইতিহাসে। এবং রিভাইজ যেটা 283 কোটি 79 লক্ষ টাকা করেছি, এটাও এটা আমাদের ক্ষেত্রে খুব বড় দিক। নিজস্ব আদায় গতবার হয়েছিল ট্যাক্স নন ট্যাক্স 39 কোটি টাকা থেকে আমরা 62 কোটিতে নিয়ে গেছি। যেখানে মিউটেশন আমরা 1% করেছিলাম, গভর্নমেন্ট 0.5% করে দিয়েছে। অন্যান্য কর কাঠামোগুলো কমেছে, মানে স্ল্যাবটা অনেকগুলো বিল্ডিং একটা বড় জোনে আমরা ওই ইকো সেন্সিটিভ জোনের জন্য প্ল্যানগুলো পাস করতে পারছি না। এই সব কারণে আমাদের তার মধ্যে 62 কোটি হয়েছে। আমরা 24 কোটি টাকা বেশি আদায় করতে পেরেছি, যেটা আমাদের পৌরসভার একটা বড় সাফল্য। ফের হাতির তাণ্ডব রাজগঞ্জের হদুগঞ্জ গ্রামে। ক্ষতিগ্রস্ত হলো বেশ কিছু বাড়ি ও জমির ফসল। হাতিগুলি সন্ন্যাসীকাটা গ্রাম পেরিয়ে বাংলাদেশে চলে যায় বলে অনুমান স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে রাজগঞ্জের বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে একটি বড় এবং একটি হাতির শাবক লোকালয়ে চলে আসে। আমবাড়ি সংলগ্ন গ্রামে দাপিয়ে বেড়ায়। ওই হাতির তাণ্ডবে নষ্ট হয়েছে ফসল ও কিছু ঘরবাড়ি। সোমবার দুপুর নাগাদ হাতি দুটিকে স্থানীয় তুত বাগানে দেখা যায়। হাতি দুটি রাতে জঙ্গলে ফিরে যেতে পারে এই অপেক্ষায় ছিলেন বনকর্মীরা। কিন্তু রাতে জঙ্গলের দিকে না গিয়ে উল্টো দিকে চলে যায়। জাতীয় সড়ক কয়েকটি গ্রাম পেরিয়ে পৌঁছে যায় রাজগঞ্জ ব্লকের মাঝিয়ারি গ্রাম পঞ্চায়েতের হদুগঞ্জ এলাকায়। কিছু জমির ফসল ও বাড়ি ক্ষতি করে। তবে এরপর আর হাতি দুটিকে দেখা যায় না। স্থানীয়দের অনুমান, সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ এলাকায় চলে গেছে হাতি দুটি। আমি সকালবেলা শুনলাম কালকে রাত 2টো নাগাদ হাতি ঢুকেছে আমাদের এই হদুগঞ্জ এরিয়া, মাঝিলি গ্রাম পঞ্চায়েতের হদুগঞ্জ এরিয়ায়। তারপর আমি আসলাম সকাল এসে দেখলাম এই কিছু ক্ষয়ক্ষতি করেছে হাতি। ওই ঘটনা জানতে পেরে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছান মাঝিয়ারি গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত দত্ত। ক্ষয়ক্ষতির মধ্যে কি এই যে আলু ক্ষেতটা কিছুটা গেছে, এখানটা লঙ্কা বেগুন ছিল, এগুলো কিছু কবি খাইছে ওখানটায়, আর কয়েকটা টাটে বেড়া ভাঙছে, কলা গাছ ভাঙছে। জিএসটি আধিকারিক পরিচয় দিয়ে যানবাহন থামিয়ে তল্লাশি এবং তোলা আদায়ের চেষ্টার অভিযোগে শিলিগুড়িতে গ্রেপ্তার ৩। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দীর্ঘদিন ধরে জিএসটি আধিকারিক পরিচয় দিয়ে ৩ জন যানবাহন থামিয়ে তল্লাশির পাশাপাশি তোলা আদায় করছিল বলে সূত্রের খবর পুলিশের কাছে। এর আগেও বেশ কয়েকবার পুলিশের কাছে এই বিষয়টির খবর এসেছিল।
সোমবার রাতে ফের এমন খবর মিলতেই শিলিগুড়ির ফুলবাড়ি টোলগেট এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে একটি সাদা গাড়িতে জিএসটির বোর্ড লাগিয়ে 3 যুবক যানবাহনের তল্লাশি করছিল। সেই সময় নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সাদা পোশাকের টিম ওই 3 যুবককে হাতে নাতে ধরে ফেলে। ধৃতদের নাম শুভজিৎ ঘোষ, রূপেশ তির্কি, পার্থ ঘোষ। তাদের বাড়ি বাগডোগরা এলাকায়। ধৃতদের নিয়ে আসা জিএসটি বোর্ড লাগানোর ওই 4 চাকা গাড়িটিও আটক করে পুলিশ। অভিযুক্ত 3 জনকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। এই চক্রে আরো কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। লটারির মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের আবাসন দেওয়ার উদ্যোগ নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। মঙ্গলবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কের মাঠে আয়োজিত হলো লটারি। জানা গিয়েছে, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের আবাসন দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিলিগুড়ি কাওয়াখালী এলাকাতে মোট 422টি ফ্ল্যাট তুলে দেওয়া হবে। সেই লক্ষ্যে মঙ্গলবার এই লটারির আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতেই উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা। জানা গিয়েছে, এই ফ্ল্যাট পাওয়ার জন্য তপশিলি উপজাতি সহ বিভিন্ন কোটা থেকে 1848 জন আবেদন করেছিলেন। তার মধ্যে 1828টি আবেদন গৃহীত হয়। এদিন এই আবেদনকারীরাই লটারিতে অংশ নেয়। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের হাতে সেই আবাসনের চাবিগুলি তুলে দেবেন বলে জানিয়েছেন চেয়ারম্যান। আজকে হচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে আমরা 422টি ফ্ল্যাট যারা ইকোনমিক উইকার সেকশন অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তাদের হাতে তুলে দিতে আমরা লটারি করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এটা তারই ক্রেডিট, তিনি আমাদেরকে এটা করতে বলেছিলেন। উৎসধারা প্রকল্পের সাথে আমাদের চুক্তি ছিল, সেই চুক্তি অনুযায়ী তারা আমাদের ফ্ল্যাটগুলো হ্যান্ডওভার করে দিয়েছেন। এই ফ্ল্যাটগুলো এখন লটারি করে আমরা শিলিগুড়ি এবং জলপাইগুড়িবাসীর হাতে তুলে দেবো, সেটা শুধু সময়ের অপেক্ষা। ফের একবার ভেস্তে গেল চা বাগানের ন্যূনতম মজুরি নিয়ে আয়োজিত বৈঠক। তবে বৈঠকে সদর্থক আলোচনা হয়েছে বলে জানান রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। চা বাগানের ন্যূনতম মজুরি নিয়ে একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার। মঙ্গলবার সেই কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, চা বাগানের মালিক পক্ষ এবং ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা। এদিনের এই বৈঠকে ন্যূনতম মজুরির বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এদিন বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী মলয় ঘটক জানান, এই বৈঠকে সদর্থক আলোচনা হয়েছে, ফের একবার বৈঠক ডাকা হবে। তবে এই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সমস্ত চা বাগান বন্ধ হয়েছে সেই বাগানগুলির প্রতি শ্রমিককে 1500 টাকা করে ফাউল দেওয়া হবে। জানা যায়, এখনো পর্যন্ত প্রায় 16টি চা বাগান বন্ধ রয়েছে। এখন যে কোনো চা বাগান যদি 1 মাস বন্ধ থাকে তাহলেই কিন্তু ফাউলাইয়ের আওতায় চলে যাবে এবং তারা ফাউলাই পাবে। এবং আমাদের মিনিমাম ওয়েজেস কমিটির আজকে মিটিং ছিল। সেই মিনিমাম ওয়েজেস কমিটিতে আমরা 2015 সালে একটা কমিটি করা হয়েছিল, নোটিফিকেশান হয়েছিল এবং সেই নোটিফিকেশান অনুযায়ী অনেক মিটিং হয়েছে, কিন্তু এখন আস্তে আস্তে একটা ম্যাচুরিটির দিকে যাচ্ছে। আশা করি কিছুদিনের মধ্যে হয়ে যাবে। না, আজকে আলোচনা হয়েছে অন্যান্য 3-4টে রাজ্যে মিনিমাম ওয়েজেস যেটা আসামে নোটিফিকেশান হয়েছিল কিন্তু দেওয়া হয় না, কিন্তু এই ধরনের 2-3টে আরও রাজ্য আছে যেখানে মিনিমাম ওয়েজেসের নোটিফিকেশান আছে। তার জন্য একটা স্মল কমিটি করা হয়েছে, সেটা স্টাডি করে পরবর্তী মিটিংয়ের আগে তারা রিপোর্টটা দেবে। দীর্ঘ 20 বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলেন এক ব্যক্তি। আদালতের নির্দেশে জমি দখলমুক্ত করল পুলিশ। 37 নম্বর ওয়ার্ডের চয়নপাড়া বাজার সংলগ্ন একটি 4 কাঠা জমি কিনেছিলেন ঘুঘুমারির বাসিন্দা শ্যামল সাহা। হঠাৎ করে জানতে পারে তার জমিটি পাশের বাড়ির এক ব্যক্তি দখল করে নেয়। এরপর জমিটিতে একটি টিনের শেড বানিয়ে গোডাউন বানিয়ে রাখে। বিষয়টি নিয়ে জলপাইগুড়ি আদালতের দ্বারস্থ হন শ্যামল সাহা। দীর্ঘদিন বিচারাধীন থাকার পর আদালত নির্দেশ দেন শ্যামল সাহার পক্ষে। মঙ্গলবার আশিগড় ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই জমি দখলমুক্ত করে। কষ্টের এই জমিটা কিনেছিলাম, যা পেয়েছি আদালতের নির্দেশে। বিচারপতিদের অনেক ধন্যবাদ। আর কি বলবো, এই বলার আর কিছু না। আমার অজান্তে দখল করে নিয়েছে ওরা, গায়ের জোর ওরা দখল করে নিয়েছে, গায়ের জোরে। একটা সময় জমির দালাল ছিল, এখন উনি গত হয়ে গেছে। আদালতের কাছে অনেক অনেক ধন্যবাদ। ফের একবার ডাকাতির ছক বানচাল করলো ভক্তিনগর থানার পুলিশ। ডাকাতি করার আগে 4 জনকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে পুলিশের কাছে গোপন সূত্র মারফত খবর আসে ভক্তিনগর থানা অন্তর্গত শাস্ত্রীনগরের রাধাকৃষ্ণ কমপ্লেক্সের সামনে
13-14 জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। সেই সময় সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের গাড়ি দেখে কয়েকজন পালিয়ে গেলেও 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ব্যক্তিদের নাম অভিদাস ওরফে গণেশ, বাড়ি ছোট ফাপড়ি; শুভম সাহানি, বাড়ি ভবসিন্ধু কলোনি; এমডি পকরি, বাড়ি ঝঙ্কার বোর; সুশীল দে, বাড়ি মহারাজা কলোনি। ধৃত 4 জনকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ইতিমধ্যে শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন, সামনে লোকসভা নির্বাচন। তার নির্বাচনের আগে তোরসা নদীতে বাঁধ নির্মাণের দাবি জোরালো হয়ে উঠছে। এই দাবি পূরণে অবস্থান বিক্ষোভে নামার হুমকি দেয় গ্রামবাসীরা। প্রতি বছর বর্ষার সময় তোরসা নদী ফুলে ফেপে ওঠে। ইতিমধ্যে প্রায় 500 মিটার নদীর বাঁধ, একটি বাজার, কয়েকশো বাড়ি তলিয়ে গেছে নদীগর্ভে। কেউ ঠাঁই নিয়েছেন টিনের চালায়, কেউ বা থাকছেন কোন এক রাজনৈতিক দলের কার্যালয়। অথচ একসময় তাদের পাকা বাড়ি ছিল ওই এলাকায়। সেসব এখন অতীত। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাদের চাই একটি বাঁধ। 2020 সাল থেকে এই বাঁধের দাবি উঠে আসছে বারবার। স্থানীয় গ্রামবাসী থেকে শাসক দলের নেতৃত্বে পর্যন্ত জেলা জলপথ এবং সেচ বিভাগে গিয়ে আবেদন জানিয়ে এসেছে এই বাঁধের জন্য। এই মর্মে প্রায় 2 বছর আগে পাথর ফেলা হয়েছিল নদী সংলগ্ন এলাকায়। আশা ছিল হয়তো এবার তৈরি হয়ে যাবে বাঁধ, কিন্তু এখনো পর্যন্ত বাঁধ নির্মাণের কোনো উদ্যোগ দেখা যায়নি। ইতিমধ্যে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের সভাপতি পরেশ চন্দ্র বর্মন কথা স্থানীয় ঠিকাদারের সাথে আলোচনা করেন। এদিন তিনি পরিষ্কার জানান, এই বাঁধের কাজ আসন্ন বর্ষার মধ্যে সম্পূর্ণ না হলে বৃহত্তর থেকে আন্দোলনের পথে নামবে গোটা গ্রাম। গ্রামের প্রচুর পাশেই রয়েছে একটি রেল লাইন। আগামী বর্ষায় পুনরায় ভাঙন শুরু হলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে রেল লাইন, তবে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এই গ্রামের যোগাযোগ ব্যবস্থা। এমনিতেই রাতের বেলা নদী পার হয়ে যেতে হয়। জরুরি পরিষেবা গ্রহণের ক্ষেত্রেও, যেমন হাসপাতাল, থানা ইত্যাদি ক্ষেত্রে খেতে যেতে হলে নদী পেরিয়ে যেতে হয়। সেক্ষেত্রে বাঁধটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে দাবি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নেতৃত্বদের। অবিলম্বে এই বাঁধ নিয়ে জলপথ এবং সেচ দপ্তরের অবস্থান বিক্ষোভ করতে চলেছে গ্রামে কয়েক হাজার পরিবার। এদিন এমনটাই জানালেন স্থানীয় বাসিন্দারা। এখানে আমরা যে জায়গাটায় দাঁড়াইছি, এই জায়গাটা একটা বাজার ছিল। এই জায়গাটা বাজার ছিল, আর এই জায়গা দিয়া এই যে জলটা দেখা যাচ্ছে, এই জলের মাঝখানতে কয়েকটা পাকা বাড়ি আছে। পাকা বাড়ি ছিল, এরা তো ভাঙে গেছে। দেখেন, আমরা যখন নদীটাই এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে ছিল, তখন থেকে আমরা এডুকেশন অফিসে যে আমরা যখন বারবার ছুটে গেছি, বারবার অনুরোধ করছি, অনেক কান্দাকাটি করছি বৌসাওয়া নিয়ে। এখানে দেখেন, এখানে গরিব মানুষ, সাধারণ মানুষ, পাকা বাড়ি যেগুলা ভাঙছে সেগুলা তো সব বিদেশ খাটিয়ে বাড়ি করছে। এখন তো থাকার কোনো প্রশ্নই নেই। আমাদের দাবি, আমাদের কাজ এখানে জোরালোভাবে করতে হবে। আর অফিসের সঙ্গে আজকেও আমার এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে, তো উনি বলল যে 1 মাস ঠিকাদারকে সময় দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে যদি কাজ না করে তাহলে 2 বছর অফিস থেকে ওরা কাজ পাবে না। মানে ওদের রুলসে যেটা কথা বলছে, অফিস থেকে 2 বছর কাজ পাবে না, ঠিক আছে? আর পরবর্তীতে আবার নতুন করে আবার টেন্ডার করবে, তারপরে এই কাজ হবে। 4 থেকে 500 মিটার পর্যন্ত এটা নদী ভেঙেছে এবং দৈর্ঘ্য প্রস্থেই প্রায় একই রকম হবে, 4 থেকে 500। এবং এখানে প্রায় 15 থেকে 20টা বাড়ি ছিল, যার মধ্যে কয়েকটা পাকা বাড়িও ছিল, অনেকগুলো বাড়িঘর ছিল এবং পুকুর ছিল। এই সমস্ত কিছু এই 20-21-এর বন্যা, এই বন্যায় এই জায়গাটা ভেঙে নিয়ে গেছে। আবার মিজোরামে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো এক শ্রমিকের, গুরুতর আহত আরো এক শ্রমিক। 2 শ্রমিক মালদার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, মালদার পুখুরিয়া থানার অন্তর্গত চৌদুয়ার গ্রামের বাসিন্দা রফিকুল শেখ গত শনিবার মিজোরামে শ্রমিকের কাজ করতে যান। সেখানে একটি রেল ব্রিজ নির্মাণের কাজ চলছিল, আর সেখানেই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চৌদুয়ার গ্রামের ঠিক পাশের গ্রাম লক্ষ্মীঘাটের আর এক শ্রমিক মাসিদুর রহমান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে সে মিজোরামের হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় নেমেছে শোকের ছায়া। প্রসঙ্গত, গত 6 মাস আগে এই মিজোরামে দুর্ঘটনায় মালদার চৌদুয়ার গ্রামের 11 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। গ্রামে ছুটে এসেছিলেন রাজ্যপাল, আবার একই গ্রামের বাসিন্দার মৃত্যু হলো। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। সেখানে তো এখানে কোনো কাজ নাই, বাড়িতে থেকে হয়তো ছোট বাচ্চা 6 মাস পেরিয়ে 7 মাসে পড়েছে, তার খরচ অনেক। এখন বাইরে না গেলে তার হয়তো খরচ বহন করতে পারে না। নতুন বাড়ি করছে, তো বাড়িরও খরচ সেরকম জোগাড় করতে পারছে না। যে বাইরে গেলে কিছু বেশি ইনকামটা হবে, সংসারটা চালাবে, বাড়ির অসুবিধাটা মেনটেন হবে, এই বলে বাইরে গেছে।
চাইলে চুলা গরিব কিছু নেই, খাইটা কামিয়া কোনো রকম বাড়ি খান দিয়েছে। যাইগে মা, আমি কোথায় যাইস না রে বেটা, মিজোরামে কত আকাম হয়েছে হে বাজি, তোকে আমি যাইতে দিব না বাজি, তুই অন্য দেশে যা, অন্যদিকে যা হে বাজি। না গে মা, আরো সাইড আছে গে মা, আমি অন্য সাইডে যাচ্ছি গে মা। কয়া আমার ধন বাড়িয়ে চলে এলো, আমি জানি না আমার ধনকে এত ফোনে ব্যস্ত করছে, এত রাখছে, আমার ধনকে বাড়তে টিকতে দেয় না, ধরফার করছে আমার ধন। আমি কোথায় যাইস না বাজি, এই ঘরে দরজা গালা খুঁড়ছে, আমি করছে তুই গিরিল লিয়ালি তুই দরজা গলা মিস্ত্রি ডাকলি, তুই এইগুলা করে বাজি, তুই যাইস না বাজি, এগুলো লাগিয়ে দিস বাজি, তুই টিকিটকে ই করে দে বাজি। আগে মা আমার ঘরে থাকবে গো মা, আমার ঘরে একলে থাকবে মা, আমার করবে মা। এমনি কইলে কইয়া আমার ধন লেথিয়ে দিলে আমার একটা চেষ্টা দেওয়া ওকে কইছে দিই কাকু আমার ঘরে একটা মিস্ত্রি লিয়া আমার দরজা খান লাগিয়ে দিও কাকু। আমার ধন কইয়া তখন বার হইলো। শনিবার দিন মিজোরাম গেছিল, হ্যাঁ সাইরঙে, ওখানে যে শনিবারে গেছে আর প্রথম দিন ডিউটি করেছে, তার 2 ঘন্টার ভিতরে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমরা যে যাকে ধারকে বলি, আমরা বেরিয়ে যাওয়াকে যে ডেরেক বলি, ডেরেকটা নিচে কোনো জোগাড় হয়তো কোনো গন্ডগোল ছিল, স্লিপ কেটে গেছে জোগাড়ে, কাজ হতে নিচে তা স্লিপ করে চলে গেছে। তো ওখানে দাঁড়িয়ে ছিল 2 জন, একজনকে হালকা চোট লেগেছে, ও সিলাই ফিলাই করেছে, হসপিটালে এখন আউট হয়ে আছে, একজন সাথে সাথে চলে গেছে। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। চলতি আর্থিক বছরে ঘাটতি বাজেটের পেশ পুর নিগমে, কর মুকুব করেও যায় বাড়ানোর লক্ষ্য জানালেন তিনি। ন্যূনতম মজুরি নিয়ে বৈঠক নিষ্ফলা, ফের বৈঠকের আশ্বাস মন্ত্রী। সরকারি অফিসের বোর্ড লাগিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার 3। এখনকার মতো খবর এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন।